চৌধুরীদের সকল সম্পত্তি নিজের হাতে করে খেলা ঘুরিয়ে দিল মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যখন সবাই খেতে বসেছে ঠিক তখনই বিহান কম্পাসকে খুঁজতে থাকে। তখন কম্পাস এসে বলতে থাকে, দেখেছো মা, তোমার ছেলে আমাকে চোখে হারাচ্ছে। তাই তো আমাকে না দেখে অস্থির হয়ে গেছে। চোখে হারাবেন না, আমি তো একটা বলেছি যে রিটার্ন গিফট দেবো, সেই রিটার্ন গিফটটাই আনতে গিয়েছিলাম। এটা দেখে ভয় পেয়ে যায় মুক্তি। মুক্তি দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তুমি কি আনতে গিয়েছিলে? কি রিটার্ন গিফট দেবে তুমি? এভাবে এভাবে না বলে শুধু শুধু বারবার বলছো কেন? তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা মুক্তি মাসি, এখানে তো কেউ ভয় পাচ্ছে না, তবে তুমি কেন ভয় পাচ্ছ বলো তো? ভয় পাওয়ার তো কোনো কারণ নেই তোমার, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কম্পাস, কি হচ্ছে এসব? এখানে সবাইকে খাওয়াচ্ছে, সবাই মজা করে খাচ্ছে, এর মাঝখানে এসব বলে এসব বলার মানেটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তখন কম্পাস বলতে থাকে, আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। আপনি তো অনেক অন্যায় করেছেন, সেগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে না? সেগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে তো, তার জন্যই তো এই আয়োজনটা করা হয়েছে। এটা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় রিঠা বলতে থাকে, কি রে কম্পাস, কি হয়েছে? তুই এসব কি বলছিস? ঠিক তখনই দেখা যায় কম্পাস খাম থেকে তিনটা ডিএনএ রিপোর্ট বের করে আর বলতে থাকে, এটা হচ্ছে একজন মহিলার মুখোশ খোলার একটি অস্ত্র। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন তখন অভিষেক দত্ত মোনালিসাকে বলতে থাকে, মোনা, তোমার কোনো কর্মকাণ্ড কম্পাসকে ভিডিও করে ফেলেছে নাকি? তুমি কি সাবধানে ছিলে নাকি বলো তো? তখন মোনালিসা বলতে থাকে, আসলে আমি জানি না দাদু, ও কি করেছে। এরপরে দেখা যায় ভয় পেতে থাকে মুক্তি ও সেনাপতি। তখন সেনাপতি বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই মেয়েটা আসলে আসলে কি করতে চাইছে। এরপরে অখিলেশ বলতে থাকে, তার মানে তুমি কি বলবে, খোলসা করে বলো। তখন তখন কম্পাস বলতে থাকে, আসলে আসলে মুক্তি মাসি সেদিন যে ডিএনএ রিপোর্টটা দেখিয়েছিল সেটা পুরোটাই মিথ্যে, ওনার সাজানো। তাই আজকে আমি যে রিপোর্ট গুলো এনেছি সেগুলো দেখলে আপনাদের চোখ সবারই ওপরে উঠে যাবে। আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে এই মুক্তি মাসি কতটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছে চৌধুরী পরিবারের বিরুদ্ধে। তখন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অখিলেশ বলতে থাকে, কম্পাস, তুমি কি বলতে চাইছো? সবটা খুলে বলো। তখন তখন কম্পাস বলতে থাকে, আসলে আসলে আমি তিনটা জায়গায় আপনার আর সেনাপতির ডিএনএ টেস্ট করেছি, কিন্তু কোনো জায়গাতেই কোনোভাবে ম্যাচ করেনি। আর এটাই এখানে নিয়ে এসেছি। এখানে দেখুন তিনটে রিপোর্টই আছে। এখন আপনারাই বলুন, কি করে আপনারা সেনাপতির রিপোর্টটা মুক্তি মাসে বানিয়ে এনেছিল? ঠিক তাই উনি বানিয়েছিলেন আপনার আর বিহান স্যারের ডিএনএ রিপোর্ট। আর সেখানে নাম বসিয়েছিলেন সেনাপতি চৌধুরী। তাই এই জন্যই সবাই বুঝেছিল যে সেনাপতি আর আপনার ডিএনএটা ম্যাচ করে গেছে। এটা শুনে রেগে যায় অখিলেশ। তখন মুক্তিকে বলতে থাকে, ছি মুক্তি, তুমি এতটা নিচে নামতে পারো? তুমি আমার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছো? তুমি না বলতে তুমি আমাকে ভালোবাসো, তবে তুমি এটা কি করে করতে পারলে? আমাকে এভাবে কি করে ঠকালে তুমি বলো তো? তখন কম্পাস বলতে থাকে, উনি কাউকে ভালোবাসে না অখিলেশ স্যার, উনি কাউকে ভালোবাসতে পারে না। উনি শুধু নিজেকেই ভালোবাসতে জানে। উনি এখানে এসেছিল অন্য একটি লোকের সেই সন্তানকে, সেটা ওনার সন্তান হতে পারে, কিন্তু আপনার নয়। আর এই জন্যই উনি ভয় পাচ্ছেন। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কম্পাস, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তখন তখন বিহান বলতে থাকে, তুমি কম্পাসকে একদম শাসাবে না মুক্তি মাসি, সে রাইট তোমার নেই। তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি ভাবতেই পারছি না মুক্তি, তুমি এত বড় একটা ষড়যন্ত্র কি করে করলে? এভাবে তুমি আমার পেছনে জাল বিছালে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, তুমি কেন বুঝতে পারছো না অখিলেশ? ও ভুল বলছে। তখন দেখা যায় অভিষেক দত্ত বলতে থাকে, আমাদের এখন এখানে থাকার থেকে না থাকাটাই ভালো হবে। আসলে এখন আপনাদের ফ্যামিলি ক্রাইসিস চলছে এখানে। এখানে থাকলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, তাই আমরা চলে যাই, ঠিক আছে? তখন পৃথা বলতে থাকে,
আসলে আসলে আপনি ঠিকই বলেছেন। আপনাদের এখানে না থাকাই ভালো। আর প্লিজ আপনি একটু বাড়িতে গিয়ে আপনার নাতনিকে বোঝাবেন। আপনার নাতনি যেন আর আমাদের বিহানি থেকে কিছু আশা না করে। কারণ আজকের অ্যারেঞ্জ ম্যারেজের পরে বোঝা গেছে যে বিহান আর কম্পাসের মধ্যে একটা বন্ডিং আছে। সেটা থেকে ওরা কখনোই আলাদা থাকতে পারবে না। তাই মোনালিসা চেষ্টা করেও আর কম্পাসের জায়গায় নিজে আসতে পারবে না। তাই আপনি আপনি প্লিজ কম্পাসকে আর জ্বালাবেন না। আপনার নাতনিকে বলে দেবেন ও যেন আর কিছু আশা না করে। ও যেন বিহানের থেকে দূরে দূরে থাকে, বিহানের ধারে কাছে আসার চেষ্টাও না করে। হ্যাঁ মোনা, তোমাকে আমি বলছি, তুমি প্লিজ আর এভাবে বিহানের জীবনে আসার চেষ্টা করো না। ঠিক তখনই ঋতুজা বলে ওঠে, ছোট, তুই বুঝতে পারছিস না, ওকে তোর বুঝিয়ে কোনো লাভ হবে না রে। বৃথায় বৃথায় তোর মুখের কথাগুলো নষ্ট হবে। তখন পৃথা বলতে থাকে, আমি তোমার মায়ের মতো, তাই তোমাকে আমি বোঝাচ্ছি, নিজের ভালোটা নিজে বুঝতে শেখো মা। তুমি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও, আর ওদের জীবনটাও ওদের সুন্দরভাবে কাটাতে দাও। তাই তুমি আর কখনো আমাদের জীবনে ফিরে আসার চেষ্টা করো না। তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। এ কথা শুনে দেখা যায় বিহান সেখানে দাঁড়িয়ে থেকে সবটা শুনতে থাকে। তখন বিহান কোনো কথা না বললে মোনালিসা বলতে থাকে, বিহান, তুমি কোনো কথা বলছো না, উনি আমাকে এতগুলো কথা শোনাচ্ছে। ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, পৃথা, দেখতে পাচ্ছিস, ওই মেয়েটাকে বুঝিয়ে বুঝিয়ে কোনো লাভ নেই। আমার মনে হয় কি ওর কোনো লজ্জা শরম বোধ নেই। যদি থাকতো তবে ও এভাবে বিহানকে ডাকতে পারতো না। তুই যে ওকে এতবার করে বোঝাচ্ছিস, তারপরেও কি ও বুঝতে পেরেছে? ও দেখ আবার বিহানকে বলছে, বিহান, তুমি কিছু বলছো না কেন? ওর কোনো লজ্জা শরম বোধ থাকলে তবে ও আগে বুঝে যেত যে ওর আর বিহানের মধ্যে কিছু হবার নেই। বিহান, তোমার মোনালিসাকে যা বলার তুমি বলে দিতে পারো, তোমার সময় হয়ে গেছে। ঠিক তখনই বিহান বলতে থাকে, মোনালিসা, আমি তোমাকে বলছি, তুমি প্লিজ আর কখনো আমার থেকে কিছু আশা করো না। আসলে তুমি অনেক অন্যায় করেছো, আমি সেগুলো সবগুলোই ক্ষমা করে দিয়েছি, শুধুমাত্র এটা ভেবে যে তুমি আমাকে ভালোবেসে, তুমি বলেছো যে আমি তোমাকে ভালোবেসে যা করেছি ভালোবেসে করেছি, তার কারণে আমি তোমাকে বারবার ক্ষমা করে দিয়েছি। আর এখন সত্য কথা বলতে তোমার প্রতি সকল ফিলিংস আমার মরে গেছে, আর কিচ্ছু হবার নেই। তোমার আমার মধ্যে কিচ্ছু হবার নেই, বুঝতে পেরেছো? তাই তুমি আমার থেকে কিছু এক্সপেক্ট না করাটাই ভালো। তখনই মোনালিসা সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায়। তখন অভিষেক দত্ত সেখান থেকে বিহানের দিকে তাকিয়ে তাকিয়ে হুমকি হুমকি স্বর করে বলতে থাকে, বিহান, আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি আমার নাতনির কোনো ক্ষতি করেছো, আমার নাতনির যদি কোনো ক্ষতি হয়েছে, তার জন্য তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, এটা মাথায় রেখো। এই বলে অভিষেক দত্ত চলে যায়। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কি ব্যাপার বাবা, এখনো কি এই মুক্তি মাসি আর তার ছেলেকে তুমি এখানে থাকতে দেবে, নাকি নাকি বের করে দেবে? ঠিক তখনই অখিলেশ বলতে থাকে, প্রশ্নই ওঠে না। এই বলে মুক্তিকে বলতে থাকে, মুক্তি, জাস্ট গেট আউট, এখান থেকে বেরিয়ে যাও। তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন মুক্তি বলতে থাকে, বাহ অখিলেশ চৌধুরী, বাহ, তুমি তোমার নিজের রূপটা দেখিয়ে দিলে, তাই না? তখন এই কথা শুনে অখিলেশ বলতে থাকে, তোমার এত কথা আসে কোথা থেকে, আমি তো বুঝতেই পারছি না। তখন ঋতুজা অবাক হয়ে মুক্তির দিকে তাকিয়ে থাকে। তখন মুক্তি বলতে থাকে, তোমরা কি ভেবেছো তুরুপের দাস শুধু কম্পাসের কাছেই আছে? আমার কাছেও আছে। ওর কাছে যেমন একটা খাম আছে, ঠিক সেরকম খাম একটা আমার কাছেও আছে, যেটা দেখলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এই কথা শুনে অবাক হয়ে যায় অখিলেশ বলতে থাকে, তার মানে তুমি কি বলতে চাইছো? তখন কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, মুক্তিমাসি এটা কি বলছে? মুক্তিমাসির কাছে কি রূপের দাস আছে? ও কি বোঝানোর চেষ্টা করছে? দেখো, তখনই দেখা যায় বাড়ি শুদ্ধ লোক সবাই অবাক হয়ে যায়। অরিন মনে মনে বলতে থাকে, এবার কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় তখন মুক্তি অখিলেশকে বলতে থাকে, তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তোমাদের সবটা দেখাচ্ছি। এই বলে মুক্তি সেখান থেকে চলে যায়। এরপরে নিজের ঘরে এসে আলমারি থেকে একটি খাম বের করে, আর সে খাম বের করে হাসতে থাকে আর বলতে থাকে, তোকে তোকে এবার সবার সামনে আনার সময় হয়ে গেছে। অনেক অনেক দিন হলো এভাবে আলমারিতে পড়ে আছিস, এবার সবার সামনে আসার সময় হয়েছে। এই বলে পেপারস গুলো নিয়ে নিচে চলে আসে, আর সেখানে এসে বোমটা ফাটিয়ে দেয়। বলতে থাকে যে, তোমরা কি ভেবেছো শুধুমাত্র কম্পাসকে
তরফের দাস রাখতে পারে, আমি রাখতে পারি না? তোমরা তোমরা অনেক আগে আমাকে এই সম্পত্তি সব লিখে দিয়েছো। তোমরা কি করে আমাকে বাড়ি থেকে বের করে দেবে? আমি যদি ইচ্ছে করি তোমাদের এক্ষুনি এক কাপড়ে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মুক্তি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, অবাক হওয়ার কোনো কারণ নেই, অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ কারণ তুমি ঋতুজা চৌধুরী, অখিলেশ চৌধুরী, কিঞ্জল চৌধুরী সবাই সবাই তাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু আমার নামে অনেক আগেই করে দিয়েছে। এ কথা শুনে আকাশ থেকে পড়ে সবাই। তখন মেঘমালা রশ্মিতা বলতে থাকে, কি সাংঘাতিক! এটা এটা কখন হলো, কি করে হলো? তখন তখন পৃথা বলতে থাকে, এসব কি বলছো তুমি মুক্তিদি? তুমি এসব কি বলছো? এভাবে ভুলভাল বকছো কেন তুমি? তখন মুক্তি বলতে থাকে, আমি আমি ভুলভাল বকছি না। সবকিছু আমাদের হাতের কবজায় চলে এসেছে। সবকিছু আমাদের আমাদের নামে হয়ে গেছে। এবার তোমরা চাইলেও আর এগুলো ফিরিয়ে নিতে পারবে না। আর আমাদের বাড়ি থেকে বের করে দেওয়াটাও এতটা সহজ নয়। আমাদের বাড়ি থেকে কিছুতেই তোমরা বের করতে পারবে না। তখন অখিলেশ বলতে থাকে, এসব কি হচ্ছে মুক্তি? তুমি এসব কি নোংরা খেলায় মেতে উঠেছো? আবার নতুন করে কোন চাল দিচ্ছ তুমি? তখন ঋতুজা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার মুক্তি, এসব কি হচ্ছে? তখন তখন কিঞ্জল একটা একটা করে পেপার দেখতে থাকে আর দেখতে থাকে, সত্যি সত্যি পেপারসে তাদের সবারই সাইন আছে। আর কিঞ্জলের সাইন দেখে কিঞ্জল অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, সেদিন যে ম্যানেজার এসেছিল, ম্যানেজার তো ঠিক এই পেপারটাতে সাইন করিয়েছিল। আর এই পেপারটা তার মানে মুক্তি দিয়েছিল ওকে। আর ও ইচ্ছে করে মুক্তির সঙ্গে হাত মিলিয়ে সবটা আমার থেকে লিখে নিয়েছে। এরপরে দেখা যায় ঋতুজা পেপার গুলো দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এগুলো কি করে সম্ভব? আমরা কখন এগুলো লিখে দিলাম? আমরা তো নিজেও জানি না। মুকেশ, তুই সত্যি করে বল, এই সবকিছু তুই কি করে বুঝে নিলি? তখনই মুক্তি ঋতুজার কাছ থেকে কাগজগুলো নিয়ে অখিলেশকে দিয়ে বলতে থাকে, অখিলেশ চৌধুরী, তুমি তো সবটা বুঝিয়ে দিলে যে তোমার কাছে তোমার রক্ত, তোমার বউ এগুলোই ম্যাটার করে। আমি শুধু বাইরের আউটসাইডার। তাই এখন আর তোমাকে দয়া দেখিয়ে আমার কোনো লাভ নেই। আমি চাইলে এক্ষুনি তোমাদের সবাইকে এক কাপড়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তাই তোমরা আমি যা বলবো তাই যদি শুনে চলতে পারো এই বাড়িতে, তবে এই বাড়িতে থাকতে পারবে। তাছাড়া নয়। তাছাড়া এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই। আর যদি আমার কথা মতো না চলো, তবে আমি তোমাদের এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি কম্পাস, চুপ করে আছো কেন? কথা বলো। তুমি কি ভেবেছিলে যে তুমি তোমার তরুপের দাসটা ফেলে দিলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? আমিও আগে থেকে ঘুঁটি সাজিয়ে রেখেছি। তুমি দেখি এখন কি করে আমাকে বাড়ি থেকে বের করো। তখন দেখা যায় কিঞ্জল, রুদ্র সবাই বলতে থাকে, এটা এটা কি করে সম্ভব? তখন অখিলেশ বলতে থাকে, মুক্তি, তুমি যে কাজটা করলে সেটা মোটেও ঠিক করলে না। তুমি আমাদের সঙ্গে বেইমানি করেছো। ঠিক তখনই কম্পাস বলে ওঠে, মুক্তি মাসি, তুমি যে এটা তুমি যে এটা চালাকি করে লিখে নিয়েছো অখিলেশ চৌধুরী, ঋতুজা চৌধুরী ও কিঞ্জল চৌধুরীর থেকে, সেটা আমি প্রমাণ করে দেব। আর আসলেও এই যে মায়ের সাইনটা, এটা আসলে জাল না আসল, সেটাও তো আমরা জানি না, তাই না? সবকিছু প্রমাণ হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমাদের স্থাবর সম্পত্তি ফিরিয়ে আনবো। আমি তোমাদের হাতে ফিরিয়ে দেবো। আমি তোমাদের কথা দিচ্ছি। ঠিক তখনই মুক্তি বলতে থাকে, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না কম্পাস। যদি বাড়াবাড়ি করো, একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে সব কটাকে বের করে দেবো। এ কথাটা মাথায় রেখো। একদম রাস্তায় গিয়ে বসতে হবে সব পরিবারে। ঋতুজা চৌধুরীকে রাস্তায় বসে ভিক্ষে করতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি যদি তোমাদের ভিক্ষে করাতে চাই, তবে আমি করাতে পারবো। তাই আমার কথা মতো চললে তোমাদের ভালো হবে, আর কথা মতো না চললে তোমাদের ক্ষতি হয়ে যাবে।